বাংলাদেশে আবারও গণ অভ্যুত্থান, ইউনূস শাসনে বিপদে সবাই বাংলাদেশ। যে অশান্ত সে দেশের মানুষ যে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন তার নতুন করে বলার অপেক্ষা রাখে। আওয়ামী লীগকে ফিরে না আসা ছাড়া তার সামনে আর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগকে ফিরতেই হবে। আওয়ামী লীগকে এত ধাক্কা দেওয়া হয়েছে যে হাসিনা অতি শীঘ্রই ভারতের সহযোগিতা নিয়ে ফিরবেন এবং তাকে বাধা দেওয়ার তার সাথে ইন্ডিয়ান আর্মিও ব্যাক করবেন এবং এই কনফিডেন্সের উপর এখন তার মাঝে মধ্যে রাস্তায় মিছিল করতে নামেন, যেটাই সত্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের যে অবস্থাটা, এটা যদি দেখার মেশিন থাকতো, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যখন বৈঠক করেন অনেকটা অসহায়ত্বনার চেহারায় ফুটে ওঠে। আন্তর্জাতিকভাবে এই সিদ্ধান্তগুলো পরবর্তী সময় ওনার জন্য ঝামেলা হতে পারে বা আগামী দিনগুলোতে। তো সবকিছু মিলিয়ে একটা মাইন্ড কাজ চিপায় তিনি পড়ে আছেন যে তিনি আসলে কি ঘর সামলাবেন নাকি বাহির। এবার আস্তে আস্তে সেনাবাহিনী আপনাদের পাশে এসে দাঁড়াবে। এবার বাংলাদেশের সাধারণ মানুষকেও দেখানো উচিত ইউনূসের অকাত আর শেখ হাসিনার অকাত। ডিসেম্বরের বা 16 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে বড় একেবারে তক্তাপালাট যাকে বলা হয় সেটা হয়ে যাবে। এনসিপি নেতার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। 49 সেকেন্ডে ভাইরাল ওই ভিডিওতে বোরকা পরা এক নারীর সঙ্গে অতরঙ্গ অবস্থায় একটি রেস্টুরেন্টে দেখা যায় এনসিপির ওই নেতাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রাণান্তকর চেষ্টা করছেন বিভিন্ন দেশে যোগাযোগ করার। অলরেডি ফ্রান্স না করে দিয়েছে, ইটালির মিনোলি না করে দিয়েছে, জার্মান চ্যান্সেলর না করে দিয়েছে। সেনাবাহিনীর মধ্যে ক্যান্টনমেন্টগুলোতে সব তো জামাত শিবির নেই। আওয়ামী লীগপন্থী যারা আছে, আওয়ামী লীগপন্থী সেই সমস্ত সেনাবাহিনীর সদস্যরা তারা বলছে যে অনেক হয়েছে স্যার, আর না। নির্বাচনের আগেই যে কোনো ভাবে ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়া হবে, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হবে তার উপরে। এদিকে হাসিনাকে দেশে ফেরাতে ভারত বাংলাদেশের উপর যে নতুন চাপ প্রয়োগ করতে যাচ্ছে সে বিষয় নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে। আরও থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। বাংলাদেশে আবারও গণ অভ্যুত্থান, ইউনূস শাসনে বিপদে সবাই বাংলাদেশ। যে অশান্ত সে দেশের মানুষ যে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইউনূস সরকারের বিরুদ্ধে চাপা অসন্তোষ রয়েছে। সেনার সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব ক্রমেই বাড়ছে। আর এই অবস্থায় নতুন করে বাংলাদেশের আকাশে ক্রমেই পুঞ্জীভূত হচ্ছে গণ অভ্যুত্থানের মেঘ। আশঙ্কা করা হচ্ছে সেপ্টেম্বরে বা নভেম্বরের মধ্যেই, কারণ হাওয়া মোড়কে ছুটি ঘুরে গিয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস একাধিকবার বৈঠক করেন। বৈঠক হয়েছে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের। অপরদিকে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস জানিয়েছেন ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য তার তরফ থেকে যা যা পদক্ষেপ করার দরকার হবে সেটা তিনি করবেন। সেনাবাহিনীও মুখে তাকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশে আদৌ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে তো? লক্ষ্য করার মতো বিষয় হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে একবারের জন্য ইউনূস বা তার সরকারের কোনো প্রতিনিধিকে বৈঠক করতে বা কথা বলতে দেখা যায়নি। নানাবিধ ঘটনা প্রবাহের মাঝেই কিন্তু ঢাকায় শরতের আকাশে জবান বাজছে গণ অভ্যুত্থানের মেঘ। প্রশ্ন উঠছে, কেন? বাংলাদেশ নির্বাচন কমিশন কিছু নির্দেশিকা নিয়ে এসেছে। সেই নির্দেশিকার 4টি বিষয় বেশ লক্ষ্য করার মতো। 1 হলো না ভোট, 2 প্রার্থীর সশরীরে হাজিরা, 3 ভোট প্রতীক যার থাকবে না ভোট যুদ্ধে লড়াই করার কোনো সুযোগ তার কাছে থাকছে না, এবং 4 জামানত ফি। এর মধ্যে 2টি বিষয় গুরুত্বপূর্ণ, বাকি 2টি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। এই নির্বাচনী নিঘণ্টে আওয়ামী লীগ বেশ বিপদে রয়েছে। প্রথমে আসা যাক জামানত ফি এর বিষয়ে। আগে জামানত মূল্য ছিল 20,000 টাকা, সেটা বাড়িয়ে করা হয়েছে 50,000 টাকা। দ্বিতীয়, না ভোট। এতদিন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহু প্রার্থী জয়ী হতেন, এবার করা হয়েছে নোটা, অর্থাৎ প্রার্থীর নিচে থাকবে না ভোট। যিনি সংশ্লিষ্ট প্রার্থীর সপক্ষে নিজের নাগরিক অধিকার প্রয়োগ করতে ইচ্ছুক নয় তিনি নোটা প্রয়োগ করবেন। এর আগেই পদ্ধতি ছিল না। এবার আসা যাক কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। কমিশন জানিয়ে দিয়েছে এবার আর অনলাইনে মনোনয়ন দাখিল করা যাবে না। প্রার্থীকে সশরীরে কমিশনের দপ্তরে এসে মনোনয়ন দাখিল করতে হবে। প্রত্যাহারের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ থাকছে। আওয়ামী লীগের সমস্যা এখানেই। কমিশন এটাও জানিয়ে দিয়েছে যাদের ফেরার ঘোষণা করা হয়েছে তারা কোনোভাবেই প্রার্থী হতে পারবে না। আওয়ামী লীগের অনেকেই বিদেশে রয়েছেন। হাসিনা, তার কন্যা রেহানা, এমনকি দলের বহু হেভিওয়েট নেতা এই মুহূর্তে বিদেশে রয়েছেন। তারা ভোটে লড়তে চাইলে দেশে ফিরতে হবে।
হাসিনা গোষ্ঠীর আশঙ্কা, তার দলের নেতারা দেশে ফিরলেই ইউনূস সরকার তাদের গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করতে কোনো আইনি বাধা সরকারের সামনে নেই। ফেরার বা পলাতক দেশে ফিরলেই যে কোনো সরকার তাকে গ্রেপ্তার করতে পারে। এটাই ইউনূসের একটি চাল। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচনী প্রতীক। যেসব নির্বাচনী প্রতীককে কমিশন বাতিল করেছে, সেই সব প্রতীকে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তবে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে। সরকারে যে থাকবে, কমিশনকে তার কথা শুনতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মাথায় রয়েছেন ইউনূস, তাই কমিশনকে তার কথা মেনে চলতে হবে। কিন্তু ইউনূস কতদিন ক্ষমতায় থাকেন, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এটা আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলে শেষ করবো। আওয়ামী লীগকে ফিরে না আসা ছাড়া, আওয়ামী লীগকে ফিরে না আসা ছাড়া তার সামনে আর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগকে ফিরতেই হবে। আওয়ামী লীগকে এত ধাক্কা দেওয়া হয়েছে যে, এত পেছনে ঠেলা হয়েছে যে একটু আগে আমরা বললাম 5 তারিখে আমরা আওয়ামী লীগের যে তথাকথিত জনপ্রিয়তা দেখেছি, তার সাথে এখন 100 গুণ বেশি। এটা কারা করেছে? এটা যারা তাকে ধাক্কা দিয়েছে তারাই করিয়েছেন। আর আওয়ামী লীগকে কেন ফিরতে হবে? তারা যে নির্যাতিত, নিপীড়িত হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেভাবে নিপীড়িত, পাশাপাশি এই দেশের অর্থনীতি ধ্বংস, মানুষের খাদ্য নাই। সত্যি বলতেছি, আপনার চ্যানেলের মাধ্যমে বলতেছি, এদেশে বহু মানুষের ঘরে খাদ্য নাই। আমি নিজেই চলতে পারি না। আমার কাছে মানুষ অনেক সময় টাকা চাই বসে, মনে করে আমার অনেক টাকা। এমন সমস্ত লোকে টাকা চায়, কোনটা অভিনয় কোনটা সত্য আমরা বুঝি তো। আসলেই বিপদগ্রস্ত এদেশের মানুষ। অনেক মানুষের ঘরে এখন বাজার, যেটাকে 7 দিন বাজার করতে, সেই লোক এখন 2 দিন যায়। যে লোক 2 দিন যায় তো সপ্তাহে, সেই লোক এখন মাসে 1 দিন বাজার করে, ভয়ে নাই, মানুষের হাতে টাকা নাই। তো এই সুযোগটা তো আওয়ামী লীগ নেবেই, স্বাভাবিক। আওয়ামী লীগ তো তারা তো ক্ষমতামুখী দল, নির্বাচনমুখী দল। আপনি এই দলটাকে নির্বাচনের বাইরে রাখবেন, ক্ষমতার বাইরে, অন্তত তাকে বিরোধী দল দিতে হবে। কারণ যেহেতু তার একটা আগে থেকে তার জন্য একটা মাঠ তৈরি হয়ে আছে আগে থেকে। তার এখন আপনি যত কথাই বলেন, তার কোটি কোটি ভোট আছে আওয়ামী লীগ। আপনি নিশ্চিত করে আওয়ামী লীগ স্বতন্ত্র ইলেকশন গুলো পাস করবে। কিন্তু আমি জানি আওয়ামী লীগের স্বতন্ত্র হয়েছে কে যেন বলছে না, খুব চাপা মাসে বড় আওয়ামী লীগের হেডাম থাকলে জাহিদুর রহমান সাহেব বলছে, উনি যাকে আমি বলি যে জাতীয় প্রতিবাদা বলি, সরি টু সে, এটাই আমার এই কথা বলা। তিনি খুব লম্বা কথা বলেছেন জাতীয় পার্টি কেন পাকিস্তানের মতো স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা আসে না। আরে ভাই, স্বতন্ত্র নির্বাচন করতে দিবেন নাকি? আপনি করতে দেন না নাকি? আমাকে আপনি নৌকা মার্কা দেন না। আমি তো আওয়ামী লীগের নেতা না, আওয়ামী লীগের নেতা যাবেন। আমাকে নৌকা মার্কা 64 জেলার যে কোনো জায়গা, আমার জেলা বাদ, জামালপুর নৌকা মার্কা আমার দিলে তো আমার বিএনপি আমার সাথে পাশ করতেই পারবে না। জামালপুর সদরে দিলে আপনি যদি বাংলাদেশে আরো 63 জেলা আছে, যেন আমার চিনে না কেউ, সেখানে আমি ইলেকশন করবো জামাত নৌকা মার্কা নিয়ে, আমার সাথে কেউ পাশ করতে পারবে না। আমি ডিস্ট্রিক্ট সদরের কথা বল, কেউ পাশ করতে পারবে না। এটা আমার জরিপ, এটা আমার নিরপেক্ষ জরিপ। এখন এই মুহূর্তে এই অবস্থা হয়ে আছে বাংলাদেশে। আপনি স্বতন্ত্র নৌকা মার্কার দরকার নেই, স্বতন্ত্র শুধু ভোট দিতে দেন, নৌকা মার্কার কথা বাদ দেন, আমাকে স্বতন্ত্র ইলেকশন করতে দেন, স্বতন্ত্র। আমি শেখপুরকে বলুক, এই সরকার আসিফ নজরুল বলুক, ইউনূস সরকার বলুক যে স্বতন্ত্র নির্বাচন করবে, তাদের কোনো ক্ষতি করা হবে না, অ্যারেস্ট করা হবে না, তাদের পেটানো হবে না, মবদের মারা হবে না, গ্যারান্টি। বলুক আমি কালকে যাবো নির্বাচন করতে স্বতন্ত্র, বাংলাদেশের যে কোনো জেলাতে। পারবে না সেটা। এখন আমি কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব না। মনে করেন আমি রাজশাহীতে যাবো, মনে করেন আমি সিরাজগঞ্জ বলে তা পারি না, মনে করেন আমি নারায়ণগঞ্জ, মনে করেন আমি ঢাকাতে, মনে করেন আমি নরসিংদী ইলেকশন করবো, আমি বরিশালে কোনো জেলা ইলেকশন করবো, বরিশাল বিভাগ কোনো জেলা সদরে, আমার সাথে এরা পারবে না। স্বতন্ত্র আমাকে সব আওয়ামী লীগের লোক আমাকে ভোট দিবে, আমাকে না। স্বতন্ত্র যেই দাঁড়াবে তাকে আওয়ামী লীগের লোক ভোট দেবে, নিষে থাকেন। স্বতন্ত্র পদে যদি বিএনপির লোক ইলেকশন করে, আমি বলে দিই আবার, এইবার ইলেকশন যদি হয় আওয়ামী লীগ ছাড়া, আপনারা তো মনে করতেছেন ইলেকশন না হলে এক জিনিস, আর হলে কিন্তু বহু কিছু করবে। স্বতন্ত্র যারা দাঁড়াবে, আমি আপনাকে এই কথাটা বলে দিই, আপনার চ্যানেলের মাধ্যমে প্রথম বলে দিলাম। আমার চ্যানেল এটা বলার কথা, আজকে আমি একটু পরে এক চ্যানেলে যাবো, আপনাকে বলছি আমার 7টা আছে, ওইখানে গিয়ে এটা বলার কথা ছিল, আপনাকে এখানে বললাম। স্বতন্ত্র ইলেকশন যদি বিএনপি লোক করে, ধানের শীষ ফেল করবে। দেখেন আপনি আমার কথাটা, এই কথা আমার কথা দেখেন আপনি। বিএনপিতে এবার কমপক্ষে বিএনপির বিদ্রোহ প্রার্থী পাশ করে আসবে 100, যদি আওয়ামী লীগ না থাকে। আওয়ামী লীগ থাকলে নির্বাচন হবে আলাদা, কিন্তু যদি ধানের শীষে নির্বাচন হয়, স্বতন্ত্র প্রার্থী মিনিমাম 100 বিদ্রোহী প্রার্থী চলে আসবে। সব স্বতন্ত্র প্রার্থীকে এই আওয়ামী লীগের লোকেরা ভোটে পাশ করে আনবে। আর যদি আওয়ামী লীগ পন্থী মুক্তিযুদ্ধের পক্ষের কেউ স্বতন্ত্র ইলেকশন করে, তারা পাশ করবে। আমি তো চ্যালেঞ্জ করে দিয়েছি, 64 জেলার যে কোনো জায়গায়। আমার জেলা বাদ দেন, যেহেতু আমার জেলায় 1-2 চিনে বাদ, আওয়ামী লীগের লোকের আসতে হবে। আওয়ামী লীগের কোন লোককে নির্বাচন করতে দিয়ে না, বাদ দেন। আমরা যারা আওয়ামী লীগ করি না, তাদের শুধু স্বতন্ত্র ইলেকশন করতে দেন, স্বতন্ত্র। এই সমস্ত ইউনূস, এই সমস্ত জামাত, এই সমস্ত ডাক্তার মাসুদ, এই সমস্ত ওই যে যারা বড় বড় লম্বা কথা বলে, বিভিন্নকে বলেন না আমার সাথে ইলেকশন করতে, বিভিন্ন এলাকায় আমি ইলেকশন করবো, দেখে আমার সাথে পারি না, তা জামানত থাকবে না। বিভিন্ন সেনাবাহিনী যদি সিল মেরে দিয়ে সাধারণ মতো সিল মেরে না দেয়, বিভিন্ন জামানত থাকবে না আমার সাথে। আমি লিখিত দিলাম। জামাতের যে নেতা জামাতের আমির বাড়ি সিলেট না, সিলেট আমি জীবনে মাত্র 2 বছর থাকছি, কোম্পানিগঞ্জ জেলায়। যেটা ওই যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেবের ওই এলাকায় আমি ওই না, আমার কোন জেলায় জেনে আমি 2 বছর ছিলাম। তো এই যে জামাতের যে আমি, তার আসনে আমি ইলেকশন করবো স্বতন্ত্র। চ্যালেঞ্জ করলাম, সে যদি আমার সাথে পাশ করে, চ্যালেঞ্জ করলাম, তার আসনে আমাকে স্বতন্ত্র ইলেকশন করার সুযোগ দেখি। আওয়ামী নৌকা মার্কা যদি নৌকা মার্কা পাই আমি, তাতে জামাতের নেতা আমিরের জামানত থাকবে না, আপনাকে বলে দিলাম। আর যদি
স্বতন্ত্র ইলেকশন করি, জামাতের আমির আমার সাথে বিপুল ভোটে ফেল করবে, লিখিত দেন। বিএনপির লোক থাকবে, বিএনপির লোক আমার সাথে ফেল করবে, আমি স্বতন্ত্র দাঁড়াবো, আসুন আমাকে এই সুযোগ করে দেওয়া হোক, আমি স্বতন্ত্র দাঁড়াবো। মনে করেন আমি এই গ্লাস মার্কা দাঁড়াবো, অথবা মনে করেন আমি এই চশমা মার্কা দাঁড়াবো, অথবা আমি যেটা আগে বলছি আর কি করে কুত্তা মার্কা, দেখ ফেল করবে, জামাতের লোক তো আমার সাথে ফেল করবে, বিএনপি লোকও ফেল করবে আমার সাথে, চ্যালেঞ্জ করলাম। এখন দেশের যে পরিস্থিতি, ভাই পেটে ভাত না থাকলে না ওই গানও আর ভালো লাগে না, মানে পেটে ভাত না থাকলে বট গাছের বট বৃক্ষের তলের ছায়া আর ভালো লাগে না ভাই। এই দেশের মানুষের পেটে ভাত নেই, মানুষ এখন পরিবর্তন চাচ্ছে। মানুষ, আপনি যেদিন ইউনূস সরকারের পতন ঘটবে, যেদিন ওই যে কে কোন বদমাইশ এক বুদ্ধিজীবী বলছে না যে বঙ্গবন্ধু যখন মারা গেছে মিষ্টি ছিল না, এই ফালতু একটা কথা বলছে বদরুদ্দিন উমর, বিহারির বাচ্চা বিহারি। আমি সরি গালি দিতে, কারণ যে আমার দেশের জাতীয় নেতা এত বড় কথা বলবে তাকে আমি বিহারির বাচ্চা বলবো, সে তো বিহারির বাচ্চাই, তাকে নিয়ে বলবোই। আর সে তো অন্য দেশ থেকে, তত নিজের দেশ প্রেম নাই বদরুদ্দিন উমরের। এই চিঙ্কুবাম বদর তো নিজের দেশ প্রেম নাই, কেন ভারত থেকে কেন আসলো, কেন ভারতে থাকলো না, কেন তার আসতে হবে, কেন তারা ভারতে থাকলো না? সে নিজের দেশের সাথে কাতারি করছে, তো বাংলাদেশের সাথে তো কাতারি করবোই। বদরুদ্দিন উমর পাকিস্তান কোনদিন গেছে কিনা জানি না, কিন্তু বাংলাদেশের মতো তাদের নাই, তাই তারা এগুলো বলে। যাই হোক, যেটা বললাম যে ইলেকশন হলে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। আওয়ামী লীগকে ফিরে না আসার বিকল্প নয়, আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ ফিরিয়ে আনবে। মানে আওয়ামী লীগ তো ফিরে আসতে পারবে না, কারণ আওয়ামী লীগ তো খুব যে ভালো কাজ করছে তা তো আমি বলতেছি না, কারণ 17 বছর তাদের অনেক ত্রুটি বিচ্ছুতি ছিল বলেই তো আপনাকে উচ্ছেদ করতে পেরেছেন। কোনো না কোনো ভুল ছিল, ভুলের কারণে তাকে উচ্ছেদ করেছেন, এটাও আপনাকে মানতে হবে। কিন্তু আওয়ামী লীগের 17 বছরের ভুল মানুষের 13 মাসে ভুলে গেছে, একেবারেই ভুলে গেছে। আমি আপনাকে হলফ করে বলতে পারি, শপথ করে বলতে পারি, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আওয়ামী লীগকে মনে মনে মাফ করে দিচ্ছে তাদের যত ভুল। আমি আবারও রিপিট করতেছি বাক্যটা, বাংলাদেশের সাধারণ জনগণ, সবার কথা বলি নাই, কারণ স্বাধীনতা বিরোধীতে কোনোদিন আওয়ামী লীগকে ক্ষমা করবে না, কারণ তারা তো আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের কারণে পছন্দ করে না, কারণ পাকিস্তান ভেঙে ফেলছে তাদের পেয়ারা পাকিস্তান। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে, বাংলাদেশের জনগণ তাকে নিয়ে আসবে, এবং জনগণ তাকে ক্ষমা করে দিয়েছে। যদি আওয়ামী লীগ ক্ষমা চায় নাই, অনেকে বলে আওয়ামী লীগ কেন ক্ষমা চাইবে, সেটা আলাদা প্রসঙ্গ, ক্ষমা চাইবে কি চাবে না। কিন্তু আমি মনে করি কেউ ক্ষমা চাইলে কোনোদিন অস্বাভাবিক মানে ক্ষতি হয় না, ক্ষমা চাইলে বরং লাভ হয়, ক্ষমা চাইলে বরং লাভ হয়। এখন সেটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত, এটা আওয়ামী লীগ জানে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাকে আমি প্রথম আপনাকে আপনার ছেলে প্রথম বললাম, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে 13 মাসের, মানে এরা অতিষ্ঠ হয়ে গেছে, 13 মাসে অতিষ্ঠ হয়ে গেছে। ইউনূস যাওয়ার পরে বাংলাদেশে মুড়িও খুঁজে পাবেন, আনন্দ মানুষ চিরামুড়ি খাবে, মিষ্টি দোকানে মিষ্টি থাকবে না। এই বদমাইশটা ক্ষমতা থেকে চলে গেলে, এই বিদেশি নাগরিকটা বাংলাদেশের ক্ষমতায় চলে গেলে, বাংলাদেশের মানুষ খুশিতে নাচবে 3 দিন শুধু নাচবে এই সরকার চলে গেলে। আর আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ ফিরে আনবে, আওয়ামী লীগ পারবে না, কারণ আওয়ামী লীগ তো যে বললাম, আওয়ামী লীগ যে অবস্থা আছে কিভাবে আসবে, আওয়ামী লীগ আসতে বলে তো আসিয়ে দিত। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে তাদের সাথে, এটা আমি বিশ্বাস করি। আর তাই আওয়ামী লীগকে ফিরতে হবে, আওয়ামী লীগ ফিরবে, আপনি ঠেকাতে পারবেন না। সময় লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে, লাগতেই পারে। কিন্তু যে কোনো সময় আবার আগামীকাল সকালে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতে পারে। এমন হতে পারে ঘুম থেকে উঠে দেখবেন যে শেখ হাসিনা আইসা সেই যমুনাতে আবার বসে আছে, কে সরকার যে আগে সাবেক প্রধানমন্ত্রী আসছে, এটা হয়ে যেতে পারে। কথা বললাম, এটাও ঘটতে পারে। আবার দেখবেন যে বিপ্লব করে তারা আসতে পারে, অথবা জনগণ তাকে ওয়েলকাম জানাতে পারে, আওয়ামী লীগের নেতারা তোমরা যে দেশে আসো তোমরা চলে আসো, আমরা তোমাদের সাথে, এটা হইতে পারে। আবার আওয়ামী লীগ জোর করে ঢুকে যেতে পারে, সবই করতে পারে। কোনটা ঘটবে, কারণ আগামীকাল কি ঘটবে আমরা কেউ জানি না। দেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগ যদি এখন সাহস করে, আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি সাহস করে মাঠে নেমে যায়, আপনি ঠেকাইতে পারবেন না, জনগণ তাদের পক্ষে থাকবে। লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল আজকে 10টার সময় ইউনূসের সাথে আবারও গোপন বৈঠকে মিলিত হয়েছে। মূলত ইউনূস এই লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে ডেকে নিয়ে 2 জন গোপন বৈঠকে মিলিত হয়। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, এই কামরুলের জালে ওয়াকার কি ফেসে যাবে, না বেঁচে যাবে, না কামরুল পরাজিত হবে, সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা ইতিমধ্যেই জানেন লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে ওয়াকার একবার বরখাস্ত করেছে, যে ফাইলটা ইউনূস অনুমোদন করেছিল। এবং এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল এতটা সুচতুর, সে মার্কিন অ্যাম্বাসেডর এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধির হাত পা ধরে তারপর সে ফিরে পায়। এখন সে পদ ফিরে পাওয়ার পর ওয়াকারকে ল্যাং মেরে সেনা প্রধান হওয়ার চেষ্টা চালাচ্ছে, যা ইউনূসকে কথা দিচ্ছে ইউনূসের সম্পূর্ণ এজেন্ডা সে বাস্তবায়ন করবে। কিন্তু প্রকৃতপক্ষে যে খবর আমাদের কাছে গোয়েন্দা তথ্য আসছে, সেখানে SM কামরুল একা হয়ে পড়েছে। তার সাথে শুধু আছে এখন আনসার ভিডিপির ডাইরেক্টর জেনারেল আবু মোতালেব মাহমুদ ছাড়া, আর SM কামরুল, এই 2 জন ছাড়া আপাতত সমস্ত জেনারেলরা এখন জোটবদ্ধ হয়েছে ওয়াকারের সাথে। যার ফলশ্রুতিতে ইউনূস যখন তার চোখের সামনে বিপদ দেখতে পাচ্ছে, ওয়াকার যখন তার মনের মতো করে গুটি সাজাচ্ছে না, ঠিক তখনই এই কামরুলকে ডেকে নিয়ে দুজনে সলা পরামর্শ করছে ওয়াকারকে কিভাবে জালে ফেলে ওয়াকারকে কিক করা যায় এবং কামরুল কিভাবে সেনাপতি হবে, সেই বিষয়ে তাদের মধ্যে গোপন বৈঠক। এছাড়া অন্য কোনো আর বিষয় দেখি না। আপনারা দেখেন আজকে যে ইউনূসের সাথে কামরুলের 10টায় যে গোপন বৈঠকটা হয়, সেখানে কিন্তু কোনো সংবাদকর্মী কেউ কিন্তু জানে না, কাউকে জানতেও দেওয়া হয়নি, কাউকে বুঝতেও দেওয়া হয়নি। কামরুল খুব গোপনে যমুনায় যে এই বৈঠকটা সারে, কোনো নিউজ পত্রিকায় পাবেন না। কিন্তু এর আগে যে সাক্ষাৎ করেছে সেটা কিন্তু পত্রিকার খবরে এসেছিল, ফাইলটা অনুমোদন করে নিয়েছিল এই কামরুল। কিন্তু এখন ইউনূস আর কামরুল গুটি সাজাচ্ছে ওয়াকারের বিরুদ্ধে। তো জনাব আতা হালদার এই যে কামরুল যে একঘরে হয়ে পড়লো, তার সাথে কিন্তু যুক্ত হয়েছে আনসার ভিডিপির ডাইরেক্টর জেনারেল। এতে করে সে যে ওয়াকারের জন্য জাল ফেললো,
এই জালে কি ওয়াকার ধরা পড়বে, মারা পড়বে, নাকি উল্টা জালে এই কামরুল ফেসে যাবে? ধন্যবাদ আপনাকে। আপনি একটা চমৎকার পয়েন্ট নিয়ে আসছেন এবং যে তথ্যটা আমরা জানতে পেরেছি গোয়েন্দা তথ্যের মাধ্যমে যে গোপনে সে দেখা করতেছে। আসলে কামরুলের পায়ের নিচে মাটি নেই, এটা কামরুল বুঝে ফেলছে, কারণ সকল জেনারেলরা এক্সেপ্ট মোতালেব ছাড়া সমস্ত জেনারেলরা যেহেতু ওয়াকারের সাথে রয়েছে, সেক্ষেত্রে ইউনুসের সফল হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু আমেরিকান অ্যাম্বাসিডর এবং ইউনুসের কুটচাল তারা অব্যাহত রেখেছে এবং এর মাধ্যমে সেনাবাহিনীকে একটা বিস্তাপন এবং সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে নেওয়ার একটা চক্রান্ত করেছে, যেটা ওয়াকার বুঝতে পেরেছে বলে ওয়াকার কিন্তু ওয়াকার যে আপনার কথায় ডিস্টার্ব করছে, অডিয়েন্সটা শুনতে পাচ্ছে না। যাক আমি বলি, সেটা হলো ইউনুসের পক্ষে বর্তমানে মার্কিন অ্যাম্বাসেডর তার সমর্থন আপনারা দেখেছেন পুনঃ ব্যক্ত করেছে। অর্থাৎ ইউনুস এবং কামরুল এই দুইটা হচ্ছে এজেন্ট পাপেট আমেরিকার, যার কারণে তাদেরকে ওয়াকার গদি টলমলো এখনো করতে পারছে না, এখনো ধরে আছে এই দুজনের আশীর্বাদে। জাতিসংঘ এবং আমেরিকার আশীর্বাদে এখনো ইউনুস কামরুল টিকে আছে, যার ফলে ওয়াকার এখানে সহজে কোনো কিছু করতে পারছে না। কিন্তু কামরুলের পায়ের তলে কিন্তু মাটি সরে গেছে। আগে কামরুলের সময় একদা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরও যুক্ত ছিল এবং কয়েকজন জিওসি কিন্তু এই কামরুল ফয়জুরের আন্ডারে ছিল। কিন্তু হঠাৎ করে এটা আন্তর্জাতিক চাপের কারণে এই জেনারেলরা যখন বুঝতে পারলো যে আমেরিকার আসলে খাবার শেষ, আমেরিকার এখানে মানে আধিপত্যবাদী শেষ হতে চলছে, সেই কারণেই মূলত অন্যান্য জেনারেলরা এখন ওয়াকারের সাথে যুক্ত হয়েছে, যেটা ইউনুসের বিপক্ষে আছে। তো ইউনুস যে অপকর্মটা দেশের মধ্যে করতে চাচ্ছে, যে একতরফা এক দলীয় অর্থাৎ 3 দলীয় নির্বাচন, আমি তো এনসিপি কে শিশু ছাড়া কিছু বলবো না, ওটা তো কোনো দলের মধ্যেই পড়ে না, শিশু দল, ওরা বা জামাত আর বিএনপি দ্বিদলীয় নির্বাচন করার মাধ্যমে বাংলাদেশের ন্যাক্কারজনক যে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে ওয়াকার, সেটা কিন্তু করতে দিতে রাজি নয়। কারণ ওয়াকার বুঝে ফেলছে আন্তর্জাতিক শক্তিগুলো এটাকে মেনে নিবে না। বিশেষ করে ত্রিদেশীয় জোট গঠন হওয়ার পরে বাংলাদেশের জন্য চরম বার্তা আছে কিন্তু। তো এই বার্তার কারণে এখানে আর একটা জিনিস আজাদ ভাই, একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আপনি এখন শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো এখানে একটা বিষয় হচ্ছে, আপনাকে শুধুমাত্র আমেরিকা দিয়ে তো সারা বিশ্ব চলবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে 3টা বড় পরাশক্তি যদি আপনাকে বলে ইনক্লুসিভ নির্বাচনের কথা, সেটা তো আপনি ভায়োলেট করতে পারবেন না। শুধু আমেরিকার কথায় তো এই রিজন চলবে না, কারণ এই রিজন অলরেডি টোটাল জিনিসটাই কিন্তু আমেরিকার থেকে বাইরে চলে গেছে অলরেডি। সেক্ষেত্রে ওয়াকার বুঝতে পেরেছে যে দেশকে যদি স্থাপন করতে হয়, দেশকে যদি বাঁচাতে হয়, সেক্ষেত্রে আসলে ইনক্লুসিভ নির্বাচনই করতে হবে। এখন ইনক্লুসিভ নির্বাচন করতে যেটা করতে হবে, যে অবশ্যই হবে, কিন্তু সেটা ইউনুসের আন্ডার হবে না, কারণ ইউনুস হচ্ছে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে এবং এনসিপি এবং বিএনপি কে সে দিয়ে গোটা গোপন তথ্য রিপোর্ট আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে বিএনপি কে 200 আসন এবং এনসিপি জামাতকে 100 আসন দিয়ে মোটামুটি এইভাবে তারা সংসদটা দাঁড় করতে চাচ্ছে, যাতে পরবর্তী ক্ষমতাটা তাদের হাতেই বা তাদের নিয়ন্ত্রণই থাকে। এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে যে উঠে পড়ে লেগেছে, সেটা কিন্তু তাদেরকে নিষিদ্ধ করার কারণ হলো যাতে আওয়ামী লীগ অন্য কোনো নামে হোক, কামে হোক, যে কোনো পাবে হোক, এদের বিরোধী কোনো দল এই নির্বাচনে ভালো করে অংশগ্রহণ করতে না পারে বা অংশগ্রহণই করতে না পারে। সেক্ষেত্রে তারা এই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, যেটা চরম ফেসিবাদের একটা অংশ। কিন্তু ওয়াকারের উপরে চাপ রয়েছে যে এই ধরনের নির্বাচন করা যাবে না, সকল দলকে নিয়ে নির্বাচন করতে হবে। এবং এখনো ইউনুস এই কামরুল এরা কিন্তু পুরো প্রচেষ্টা চালাচ্ছে যে ওয়াকারের বিরুদ্ধে একটা রেজিম দাঁড় করার জন্য এবং সেনাবাহিনীকে আনস্টেবল করার জন্য এবং সেনাবাহিনীর ভিতরে রিফরমেশন করার কিন্তু তারা চেষ্টা করছে। হ্যাঁ, ধন্যবাদ। সুন্দর বলেছেন যে বিএনপি 200 আসন, এনসিপি কে 100 আসন, জামাত এনসিপি মিলে 100 আসন, এই ভাগ বাড়ানো চলছে দেশকে গিলে খাওয়ার জন্য এবং এটা এক্সিকিউট করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছে, যেটা এস এম কামরুল সেনাবাহিনীর ভিতরে কাজ চালাচ্ছে আর ইউনুস দুজনে মিলে। কিন্তু ওয়াকার যেটা বুঝতেই পেরেছে যে এগুলো করলে আসলে দেশ আনস্টেবল হয়ে যাবে, বিশ্বের অন্যান্য দেশ মানবে না, যার কারণে এখন ওয়াকার সেটা চাচ্ছে না। কিন্তু এই কামরুলের জাল, ইউনুসের জাল কিন্তু ইতিমধ্যে ফেলে রাখছে। ওয়াকার পা দেওয়া মাত্রই ওয়াকার শেষ। ওয়াকারকে ফিনিশ করে কামরুলকে সেনা প্রধান করে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ইউনুস নেওয়ার আরেকটা অপচেষ্টা চালাচ্ছে। দেখি এর মধ্যে সফলতা ইউনুস পায় কিনা, নাকি ইউনুসের গদি উল্টে যাবে। তবে এটা বলে রাখি আপনাদেরকে, ইউনুস ডিসেম্বরের মধ্যে ইউনুসের গদি উল্টে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ইউনুসের আন্ডারে এই নির্বাচন হবে না, আপনারা আমার থেকে লিখে রাখতে পারেন। আমাদের কাছে আপাতত যে তথ্য আছে সেই তথ্য বিশ্লেষণ করে এটাই আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, ইউনুসের মেয়াদ শেষ ডিসেম্বর পর্যন্ত। ইউনুস ডিসেম্বরের পরেই ইউনুস নাই এবং ইউনুসের আন্ডারে অর্থাৎ ইন্টেরিয়াম গভর্নমেন্টের আন্ডারে কোনো নির্বাচন হবে না। ভাই, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তবে তাহলে ডিসেম্বর নয়, নভেম্বরের মধ্যে ইউনুসকে যেতে হবে। হ্যাঁ, মানে আমি ডিসেম্বর ম্যাক্সিমাম টাইম দিয়েছি, সর্বশেষ টাইম ইউনুসের ডিসেম্বর পর্যন্ত, এর বেশি ইউনুসের আর থাকার কোনো সুযোগ নাই। এর অনেক আগেই ইউনুসের গদি গণেশ উল্টে যাবে, সেই ধরনের আমরা আভাস পাচ্ছি। এবং এই মুহূর্তে ইউনুসের সাথে সেনাবাহিনী, কামরুল আর ওই যে আনসার বিডিবির আরেক বদমাশ ছাড়া আর কেউ নাই, এরা কয়জন মিলে জাল ফেলার চেষ্টা করছে। এই ভিডিওটি দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরো একটি নিউজ। বলবো যে এইটা এক ধরনের ফালতু ইলেকশন হবে, একটি নিকৃষ্ট ইলেকশন হবে। নির্বাচন কমিশন যে জানিয়ে দিল এই নির্বাচনে আওয়ামী লীগ 14 দল জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে না, এটা কি এরকমই থাকবে নাকি এটা বদল হতে পারে? এটাই হয়তো বলবৎ থাকবে। তবে জাতীয় পার্টিটা তো এখনো ক্লিয়ার করে নাই। জাতীয় পার্টি কি বলছে জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না? আমার মনে হয় না। নির্বাচন কমিশন শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে বলেছে, জাতীয় পার্টি এখনো অ্যালাইভ আছে, 14 দল এখনো অ্যালাইভ আছে।
তো ওরা ইলেকশন করতে পারবে কিনা ওই ডিসিশন হয় নাই। আর যদি ডিসিশন হয়ে থাকে, রাজনৈতিক দলগুলো যদি একসঙ্গে ডিসিশন নেয় যে আমরা আওয়ামী লীগ আমলে যারা ক্ষমতা ভোগ করেছে আমরা তাদেরকে ইলেকশন করতে দেবো না, তাহলে তো অন্য ঘটনা হবে। তাহলে আপনি যেটা বললেন আমরা ইলেকশন এটা হবে, সেখানে তো আর বলার কিছু নাই। তবে মানে জনগণ তো এখানে বলতে পারে না। অন বিহাফ অফ জনগণ আমরা বলবো যে আগামী জনগণের জন্য বলবো যে ইতিহাসে সাক্ষী রাখার জন্য বলবো যে এইটা এক ধরনের ফালতু ইলেকশন হবে, একটি নিকৃষ্ট ইলেকশন হবে। এবং শেখ হাসিনা যে ধরনের নিকৃষ্ট ইলেকশন গুলো করেছে তার থেকে কোনো অংশ এটা উন্নত হবে না, একই কারবার হবে। তখন এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, যে ভোটের অধিকার, সেগুলা সব মাটি হয়ে যাবে। এখন এটার এই যে চেতনা এখন যে বিলি হচ্ছে, ওই চেতনা সবকিছু থাকবে না। তখন 24-এর চেতনা দেখবেন ভোট শেষ হলে সব শেষ হয়ে যাবে, যদি এই স্টাইলে চলে। আর যদি এবং অলমোস্ট এই স্টাইলে তো চলে আসছে, ডক্টর ইউনূস তো ওইরকমই করছেন। উনি যে রাষ্ট্র পরিচালনায় তো উনি ইনক্লুসিভ সোসাইটির কথা চিন্তা করেন নাই, তো উনিও একইটাই করেছেন। ইনক্লুসিভ সোসাইটি চিন্তা করেছিলেন শাহাবুদ্দিন আহমেদ, যে শাহাবুদ্দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আনিস ভাই একটা জিনিস বলে, আপনি যখন শেখ হাসিনার নির্বাচনের সঙ্গে তুলনা করেন, এখন তো তাহলে আমার বলতে হয়, এখন তারপরে তো বলবেন আমি আওয়ামী লীগের দালাল, বলেন আমার অসুবিধা নেই, না আমি দালাল বলছি না। ওকে, ধরেন এখন তারা আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে তারা বা আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনের আয়োজন করবে, আর আওয়ামী লীগ তাদের আসার পথ সুগম রেখে নির্বাচন করেছিল। তাদেরকে তো আইন করে নির্বাচন কমিশনের মাধ্যমে নিষিদ্ধ করে কিংবা বাধাগ্রস্ত করে তো আর নির্বাচন করেনি। আমি সেটাই আপনাকে বলতে লাগছিলাম, কোনটা বেশি খারাপ? আমি সেটা বলতে লাগছিলাম আপনাকে, যে এখন যে ডক্টর ইউনূস যে ইলেকশন করতে যাচ্ছে, এটা একটা খারাপ নজির হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। কারণ ইনক্লুসিভ ইলেকশন উনি করছেন না, উনার এটা করার সুযোগ ছিল, যেটা শাহাবুদ্দিন আহমেদ করেছিলেন, যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, যে আহমেদ কি নাম আছে কিনা আমার জানি না, সরি আমি যদি বাড়তি বলে থাকি, শাহাবুদ্দিন সাহেব, যেটা মানে বহুল প্রশংসিত বাংলাদেশের ইতিহাসে, যে তত্ত্বাবধায়ক সরকার 90-এর অভ্যুত্থানের মাধ্যমে 90 সালে যেটা প্রতিষ্ঠিত হলো, উনি যে ইলেকশনটা দিয়েছিলেন, উনি পতিত সরকার, যারা পতিত ছিল তাদেরকে নিয়ে ইলেকশন করেছিলেন। এই পতিত সরকারের একজন নেতা যে হোসেন মোহাম্মদ এরশাদ, উনি জেলে থেকে 5 আসনে জিতেছিলেন। তো কারো কোনো বাধা হয় নাই, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও বাধা হয় নাই, প্রার্থীদেরকেও আঘাত করা হয় নাই, সুন্দরভাবে সবাই মিলে মিশে একটা ইলেকশন তখন হয়েছিল। ডক্টর ইউনূসও সেটা দিতে পারতেন, কিন্তু সেটা উনি দেন নাই। উনি একটা গোষ্ঠীকে স্বৈরাচারী দিয়ে মানে স্বৈরাচার দিয়ে না, মানে স্বৈরাচার যারা চিহ্নিত তাদেরকে উনি বাইরে রেখে ইলেকশন করছেন। এবং সেটা আপনি বলছেন যে এটা কি ভালো হচ্ছে কিনা, বা এটা কি ইতিহাসে এটা কি জানি প্রশ্নটা করেছিলেন। আমার মনে হচ্ছে যে ওইটাই, যে এটা তো একটা খারাপ নজির হয়ে থাকলো। কারণ বাংলাদেশে এর আগে যতগুলো নির্বাচন হয়েছে কখনো রাজনৈতিক দলকে ব্যান করা হয় নাই নির্বাচনে অংশগ্রহণ করা থেকে। যেটা হয়েছে, রাজনৈতিক দলগুলোর পায়ে ধরা হয়েছে, আসো ইলেকশন করো। এখন এবারই শুধুমাত্র হচ্ছে যে আমি ইলেকশন তো আমরা করবোই, তুমি তো প্রতিযোগিতার সুযোগই পাবে না, বরং তোমাকে আমরা ব্যান করে রাখবো। এটা তো অবশ্যই নিকৃষ্ট একটা সিদ্ধান্ত হবে। এবং এই সিদ্ধান্ত যারাই এটার পক্ষে থাকেন, সেটা এখন হয়তো ওনারা দোষে আছেন, বুঝতে পারছেন না, পরবর্তীতে নিশ্চয়ই স্বীকার করবেন। এবং আমরা যারা এখনো বলছি যে ইনক্লুসিভ ইলেকশনের কথা, আমাদের যারা সমালোচনা করছেন তারাও আবার হয়তো একদিন বুঝবেন যে এটাই তো ভালো ছিল। কারণ যে ইলেকশন আমরা করেছি সেই ইলেকশনের রেজাল্ট তো বের হয়ে যাবে, সেই ইলেকশনের পরে তো বছর লাগবে না। এটা যে একটা ভালো নির্বাচন হয় নাই সেটা বোঝার জন্য বছর লাগবে না, তার আগে বুঝে যাবে। জি জি, আরেকটা জিনিস আপনি বলুন তো, যে দেখুন 1/11-এর সময় ডক্টর ইউনূসের নাগরিক শক্তি তখন জনসমর্থন পায়নি, এখন নানান কৌশল করে এনসিপি গঠন করলেন, যেটিকে এখন বলা হচ্ছে কিংস পার্টি, মানে ডক্টর ইউনূসেরই পার্টি। তো সেটিও তেমন একটা জনসমর্থন পাচ্ছে না, এটা না পাওয়ার কারণটা কি? কিংস পার্টি কখনোই জনসমর্থন পায় না। উনি 1/11-এর সময় বাংলাদেশের ইতিহাসে মানে প্রথম কিংস পার্টি বিএনপি, রাইট? তো তারা তো বাংলাদেশের পপুলার রাজনৈতিক দল না। আপনি ওটা কিংস পার্টি ছিল না, ওটা কিং স্বয়ং রাস্তায় নামছে, স্বয়ং দল গঠন করছেন। এখানে হচ্ছে কিংস পার্টি হচ্ছে যে সরকারে আছে আরেকজন, তার দালালি করার জন্য কেউ আছে, যেটা ফেরদৌস সাহেব কুরেশি সাহেব করেছিলেন এই যে সময় 1/11-এর সময়, কিন্তু এটা সফল হয় নাই। ডক্টর ইউনূস করতে চেয়েছিলেন তার নাগরিক শক্তি, সেটাও সফল হয় নাই বলে চলে গেছেন। এনসিপি, যেটা ডক্টর ইউনূসের আশীর্বাদে গড়ে উঠছে, সেটা সফলতার মুখ এখনো দেখেনি। এই দলটাতে এখনো নিবন্ধনও পায় নাই। আমরা জানি এত আলোচনা হচ্ছে, রেজাল্ট যে তাদের কি হবে সবাই জানে। সারা বাংলাদেশে এক সিটও তারা যদি নিজস্ব শক্তিতে নির্বাচন করতে যায় জয় হয়ে আসতে পারবে, আমি এখনো দেখি না সেই আসনটা কোনটা। তো তাহলে ওইটাই ঠিক, কিংস পার্টি। আপনি যদি বলেন যে এরশাদ যে দল করেছিল, জিয়াউর রহমান যে দল করেছিল, ওনারা তখন ক্ষমতাসীন ছিলেন, উনি স্বয়ং ওই দলের নেতৃত্বে ছিলেন, তাই হয়েছে। এখন ডক্টর ইউনূস যদি ডিরেক্ট এসে যদি নেতৃত্ব নেন, যে আমি এই পার্টির নেতৃত্ব নিলাম, আমি দেখবো, সেটা হচ্ছে অন্য কথা। তখন দেখা যেত ওনাকে 5 বছর না 10 বছর চায় পাবলিক, নাকি বলে যে ভাই টাটা গুড বাই। বুঝতে পারছি, কিন্তু আপনি ধরেন ডক্টর ইউনূস তার এত বছরের এত দিনের তার স্বপ্ন, তো কেন তিনি তার আশা স্বপ্ন পূরণ হয় না কেন? কারণটা কি? হয় না কই,
উনি তো যেখানে বসেন সেখানে ছাড়েন না। যে গ্রামীণ ব্যাংকের দীর্ঘদিন ছিলেন এবং সেখান থেকে এসে এখন হলেন প্রধান উপদেষ্টা হলেন। উনি আর কি হতে চান? উনি নোবেল পেলেন, আপনার সফলতা কোথায় আর বাকি দেখেন? দেশের কি 12টা বাজছে সেটা অন্য জিনিস। উনি তো ছিলেন, উনার তো ট্রেনিং ছিল। কদিন পরে আপনার দেশে হয়তো যাইতে পারে আবার, যেহেতু ইউএন জেনারেল সেকশন আছে, দল বল নিয়ে যাবে ওখানে, আপনারা দেখবেন তখন জিজ্ঞেস করেন ওনাকে সরাসরি। আমাদের তো উনি চেহারা দেখেন না। আমরা বিদেশে গেলে ওনারা বিদেশি সাংবাদিকদের তো একটু চেহারা দেখেন, কথা বলেন। আমরা তো ওনাকে মিস করছি। আমরা জিন্দিগিতে ওনাকে দেখি নাই যে একজন সাংবাদিকদের ডেকে কথা বলতেন। উনি আসলে লোকাল সাংবাদিকদের সাথে ওনার কথা বলা পোষায় না আর কি। আমার আরো অনেকগুলো প্রশ্ন ছিল, কিন্তু আপনি যেহেতু তার জাতিসংঘ সফরের কথা তুললেনই, তো এবার তার সফর সঙ্গে কারা হচ্ছে? আপনারা তো কেউ দাওয়াত পাবেন না বোধহয়, নাকি? আমি তো কারো দাওয়াত পাবো না, পেলেও আমি যাবো না। আমি কেন অন্যের সরকারি দলের বা সরকারের পয়সায় মানে ওই যে কি বলে এগুলা লটবাহর মানে লাল্লু পাঞ্জুদের সাথে ওইখানে যাব? আমি যাব, আমি ওইভাবে চাই না। ওকে, যখন এমন একটা পরিস্থিতি হয় যে আমার প্রয়োজন আছে, এটা দেখা যাবে। রাষ্ট্রীয় প্রয়োজনে আমি গিয়েছি। আমি আপনাকে এখানে বলে রাখি যে আমি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছি তার জার্নালিস্টদের একটা ইয়েতে, সার্ক এডিটর্স এন্ড রিপোর্টার্স কনফারেন্সে আমি মালদ্বীপে আমি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছি, বাংলাদেশ সরকারে পাঠিয়েছে। এটা হচ্ছে অন্য একটা বিষয়। আমি দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছি, কিন্তু আমি লাল্লু পাঞ্জু হয়ে যাওয়ার কোথাও আমার আগ্রহ নাই। এবং আপনারা যারা আছেন তারা ওইখানে ডক্টর সাহেবদের সাথে দেখা করেন। তার সাক্ষাৎ পাওয়া খুব কঠিন ব্যাপার। তাদের এখানে তাদের একটা জোট আছে। আপনি তো জানেনই সাংবাদিকদের নানান রকম দলগত দলীয় ব্যাপার আছে। কেন ওনার দলিত তেলবাজদের পালার কথা না, ওগুলো তো শেখ হাসিনা পালার কথা। উনি তো নিশ্চয়ই সবার জন্য। শেখ হাসিনার আমলে সবার উন্মুক্ত ছিল। তবে এখানে আবার বিএনপি পন্থীরা অভিযোগ করেন যে তারা দাওয়াত পেতেন না, বা এরকম অভিযোগ শুনি আর কি। যাই হোক, আমি এখানকার যেহেতু কমিউনিটি বেসড ওইরকম সাংবাদিকতা করি নাই কখনো, ফলে ওই পলিটিক্স এর মধ্যে আমি অত জানিও না আর কি। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলুন, ধরেন জামাতে ইসলামী 1 বছর ধরে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখলো, অনেকে বলেন কার্যত এখন ডক্টর ইউনূসের সরকার মানে জামাতেরই সরকার। তো তারা কি এই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার জন্য প্রস্তুত আছে কিনা এখন তারা? আমি মনে করি আছে। এটা জামাত সম্পর্কে একটা মানুষ উন্নত ভুল ধারণাও পেতে পারে যে তারা অবশ্যই ক্ষমতায় আছে, সেটা যেমন সত্য, তেমনি তারা, আমি শুরুতে বলেছিলাম যে তারাও এই টেনিউরটা একটা নির্দিষ্ট সময় ব্যাপী চায়, এবং তাদের আমিরের তো রেফারেন্স দিলাম আমি। উনি তো বললেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য। তো আমি মনে করি যে না, ফেব্রুয়ারিতে ইলেকশন করার পরে তারা তো আবার বলছে ফেব্রুয়ারিতে তারা ইলেকশন চায় না, এনসিপি বলেছে নির্বাচন চায় না, এই দাবি করতে হবে বা ওইটা হইতে হবে। আমি জানি না আপনি কোথায় পেয়েছেন এনসিপি নির্বাচন চায় না, জামাত নির্বাচন চায় না। না, নির্বাচন চায়, একটু মানে আমরা সংশোধন করি। সেটি হচ্ছে তারা বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করছে, আগে সংস্কার বাস্তবায়ন হবে, কিংবা আগে বিচার হবে তারপরে নির্বাচন, আগে এইটা হবে তারপরে নির্বাচন। আমার মনে হয় এটা একটা রাজনৈতিক দাবি, সংস্কারের যে বিষয়টা সেটা তো তারা চাইতে পারে। দেখেন এতগুলো রক্ত ঝরলো, কেন রক্ত ঝরলো? ন্যূনতম যদি কোনো সিস্টেমে চেঞ্জ না আসে তাহলে 24-এর কোনো অভ্যুত্থানের তো দরকার ছিল না। আপনিও যদি দেখছিলেন বিস্তারিত, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।